নমস্কার শ্রোতা বন্ধুরা, কুহেলিতে আমাদের আজকের উপস্থাপনা কৌশিক রায়ের লেখা প্রখর রুদ্র সিরিজের চতুর্থ গল্প ছিন্ন ভিন্ন ছিন্ন মস্তা। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি মধুমন্তী এবং অন্যান্য চরিত্রে দীপ, কাকলি, স্বর্ণদীপ, অয়ন এবং প্রসেনজিৎ। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন ছিন্ন ভিন্ন ছিন্ন মস্তা। হ্যালো, বারুইপুর থানা। হ্যাঁ, বলুন। শিগগিরই আসুন স্যার। আমার বাড়ির সামনে কি কি হয়েছে আপনার বাড়ির সামনে? খুন, রক্ত চারিদিকে পড়ে আছে। দেখুন, আপনি ভয় পাবেন না, প্লিজ। আপনি ভালো করে বলুন, আপনার ঠিকানা বলুন, আমরা এক্ষুনি আসছি। খুব খুব ভয় ভয় করছে। আমার বাড়ির সামনে রক্ত ছড়ানো, দুটো কাটা পা, মেয়েটাকে আস্ত রাখিনি। তাড়াতাড়ি আসুন স্যার। আপনি কি কাউকে দেখতে পেয়েছেন? আগে সকাল 5টার দিকে একটা গাড়ির আওয়াজ হয়েছিল, কিন্তু তখন তো দেখিনি। 6টার সময় মর্নিং ওয়াক করতে যাওয়ার সময় দেখি এই অবস্থা। ঠিক আছে, ঠিক আছে, আসছি আমরা। আপনি কিছুতে প্লিজ হাত দেবেন না, বাড়ি থেকে বের হবেন না। শিবানীর টেবিলের ফোনটা দুপুরের দিকে বেজে উঠল। বানি, বাবা বলছি, একবার আমার রুমে আয় তো। শিবানী আর কোনো কথা না বাড়িয়ে ডিআইজির ঘরের দিকে পা বাড়ালো। ঘরের বাইরে থেকে চড়া সুরে কিছু তর্ক বিতর্ক শুনতে পেল। একটু ভয়ে ভয়ে দরজার ফাঁক দিয়ে মুখ বাড়ালো। স্যার, আসবো? পুলিশের ডিআইজি শেখর রুদ্র সম্পর্কে শিবানীর বাবা হলেও অফিসে শিবানী হাই প্রফেশনালিটি মেনে চলে। যতই হোক, তার বসের বস বলে কথা। ঘরে ঢুকতেই শেখর বাবু বললেন, আয়, তোর বস চ্যাটার্জি চায় এই কেসটা তুই দেখ একবার। শিবানী দেখল তার বস প্রদোষ চ্যাটার্জি চায়ের কাপে চুমুক দিতে দিতে তার দিকে মিচকি মিচকি হাসছেন। ঘরে ঢুকে একটা চেয়ার নিয়ে বসতেই খেয়াল করল ঘরের ভেতরের দিকের সোফাতে একটি মোটা করে মধ্যবয়স্ক ভদ্রলোক বসে আছেন। পরনে মভ রঙের শার্ট আর ছাই রঙের প্যান্ট, পরিপাটি করে গোঁজা। চ্যাটার্জি না ঘুরেই বললেন, বারুইপুর থানার ওসি মৃণাল দেব, একটা ভয়ঙ্কর কেস এসেছে। বারুইপুর থানা আমাদের সহায়তা চায়। কি মৃণালবাবু, আপনিই বলুন। আগে গত 2 সপ্তাহে এই নিয়ে 4টে মার্ডার হয়েছে। শুধু মার্ডার বললে ভুল হবে, নৃশংসভাবে। আগের সপ্তাহে মঙ্গলবার প্রথম খুন হন 1 বছর 36-এর মহিলা। নগ্ন দেহ পাওয়া যায় হরিনাবি থেকে বারুইপুরের দিকে আসতে একটা ফাঁকা মাঠে। এরপর বৃহস্পতিবার খুন হন বছর 30-এর এক মহিলা। সকালে বারুইপুর স্টেশন থেকে কিছুটা এগিয়ে রেল লাইনের ওপর বডি পাওয়া যায়। ধর থেকে মাথা আলাদা, নগ্ন মহিলা দেহ। মাথা পাওয়া যায় বেশ অনেকটা দূরে। বারুইপুর মহিলা থানা সংলগ্ন নতুন পাড়ার মাঠের পাশে ময়লার স্তূপে, পলি প্যাকেটে বাঁধা।
পরের সপ্তাহে খুন হয় মঙ্গলবার রাতে। যথারীতি বডি পাওয়া যায় পরের দিন সকালে মাদারহাট চিলড্রেন পার্কে। এবার আর 2 নয়, বডি 3 খণ্ড। মস্তকটির পার্কের একধারে, 2টি পা সহ মহিলার নিম্নাঙ্গ অন্য ধারে, আর মধ্যভাগের অনাবৃত মহিলা দেহখণ্ডটি কিছু দূরে দুর্গা মন্দিরের পেছনে। আর চতুর্থ মহিলা, আজ সকালে আমরা চাম্পাহাটি ঘটকপুকুর রোডের ওপর বাবা পঞ্চানন্দের মন্দিরের সামনে একটি বাড়ি থেকে ফোন পেয়ে ছুটে যাই। গিয়ে দেখি 2টো কাটা পা, উরুর অংশ থেকে কাটা। দেহের বাকিটা আমরা পাইনি। এখনো ওই ভিকটিমদের বাড়িতে খবর নেওয়া আর জিজ্ঞাসাবাদ করা ছাড়া আর কোনো বিশেষ প্রোগ্রেস হয়নি। তাই আজ সকালে প্রদোষবাবুকে ফোন করে একবার কেসটা নিয়ে মিট করার আগ্রহ প্রকাশ করি। শিবানী একবার তার বাবা আর একবার তার বসের দিকে তাকায়। প্রদোষবাবু বলেন, তোমার কি মত হে? একবার দেখবে নাকি? শিবানী বাবার দিকে তাকিয়ে থাকে। শেখরবাবুও স্মিত হেসে ঘাড় নেড়ে সম্মতি জানান। এবার শিবানী শুরু করে। এই 4টে খুন কোরিলেটেড নাকি আলাদা ঘটনা? তেমন কোনো ক্লু? মৃণালবাবু কয়েকটি ছবি এগিয়ে দিলেন। মনে তো হচ্ছে একই খুনে। দেহাংশ থেকে হলুদ, সিন্দুর, গন্ধ, কর্পূর এসবের ট্রেস পাওয়া গেছে। আর ফরেন্সিক বলেছে বেশ শার্প ছুরি দিয়ে এই দেহ খণ্ড খণ্ড করা হয়েছে। প্রথমটা মঙ্গলবার, দ্বিতীয়টা বৃহস্পতিবার, তৃতীয়টা মঙ্গলবারে, আর একটা আজ। আজ তো বৃহস্পতিবার। খুব সম্ভবত পরের খুনও আগামী মঙ্গলবারই হতে চলেছে। মৃণালবাবু চোখ কুঁচকে শেখরবাবুর দিকে তাকালেন। শেখরবাবু হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, মাথাটা কি একেবারে গেছে? কিছুই দেখলি না, ঠিকঠাক শুনলি না। এদিকে বলে দিলি আগামী মঙ্গলবার আবার খুন। শিবানী ঠোঁট উল্টে বলল, সিঁদুর, গন্ধ, কর্পূর, এত কিছুর পরও কি তোমরা সত্যি দেখতে পারছো না? আততাই কোনো একটি বিশেষ পূজার মাধ্যমে মেয়েগুলিকে বলি চড়াচ্ছে, আর সেই কারণেই মঙ্গলবার আর বৃহস্পতিবারে সে এই পূজাগুলি করছে। আর কটা খুন হবে বলতে পারছি না, তবে এই ধরনের নরবলি সাধারণত বিজোড় সংখ্যায় হয়। খুন 4টে হয়েছে, মানে বিজোড় হতে মিনিমাম আরো 1খানা দরকার। এমনিতে শিবানী অফিসে পেশাদারিত্ব মেনে চলে ঠিকই, কিন্তু উত্তেজনার চরম মুহূর্তে সে কখন যেন আপনি থেকে তুমিতে নেমে এসেছে নিজেও বুঝতে পারেনি। ঘরে সকলে একে অন্যের মুখের দিকে চাওয়াচাই করতে লাগলেন। মৃণালবাবু ভয়ার্ত কণ্ঠে বলে উঠলেন, তাহলে উপায়? শিবানী বলে ওঠে, মৃতদের কোনো কমন লিঙ্ক? 4 নম্বর মহিলার তো এখনো শনাক্তকরণ হয়নি। বাকি 2জন পেশায় দেহ ব্যবসায়ী ছিলেন, আর দ্বিতীয়জন অবিবাহিত ছিলেন। প্রদোষবাবু চায়ের কাপ নামিয়ে রেখে শেখরবাবুর দিকে ফিরে বললেন, বুঝলেন স্যার, মনে হচ্ছে কোনো স্বনিযুক্ত সমাজ সংস্কারক নিজে হাতে এইসব দেহ ব্যবসায়ীকে সাফ করার ব্রত নিয়েছে। বুঝলেন কি না, ওই আর কি নীতি পুলিশ টাইপ। শিবানী ঝুঁকে পড়ে বলল, সেটা হতে পারতো, কিন্তু এক্ষেত্রে দুটো খটকা রয়েই যায়। আমাদের নীতি পুলিশ খুনি একজন বেশ্যাকে খুন করতে চায়, তা বেশ, শুধু শুধু তাকে পুজো করাতে যাবে কেন? আর দ্বিতীয়জন অবিবাহিত ছিল। চ্যাটার্জি মুখের কথা ছিনিয়ে নিয়ে বলল, আরে বুঝলে না, শুদ্ধিকরণ প্রক্রিয়া। দেবতার উদ্দেশ্যে বড়ি চড়ানোর আগে শুদ্ধিকরণ প্রক্রিয়া।
সেটা মেনে নিলেও আরো একটা খটকা থেকে যায়। নীতি পুলিশের যদি যৌনতা এতটাই অস্বস্তিদায়ক হয়, তাহলে সে খুন করার পর নগ্ন নারী দেহ ছড়িয়ে রাখবে কেন? নগ্ন নারী দেহ না চাইতেও যৌনতারই প্রতীক হিসাবে ধরা হয়। এবার প্রদোষ চ্যাটার্জি একটু বিরক্ত হয়ে উঠলেন। এরকম একটা বিকৃত মস্তিষ্কের কাজের লজিক খোঁজা পাগলামি। তার মনে হয়েছে তাই নগ্ন দেহাংশ ছড়িয়ে দিয়েছে। শিবানী আর বেশি কথা না বলে শুধু বলে, হুম। মৃণালবাবু অসহায়ভাবে তাকিয়ে বললেন, তাহলে এখন আমরা কি করি? শিবানী বলল, আপনি চাইলে সব রিপোর্টে এক কপি করে রেখে যেতে পারেন। আমি যদি কিছু জানতে পারি আপনাকে জানাবো। এর মধ্যেই মৃণালবাবুর মোবাইল বেজে ওঠে। ও আচ্ছা, পাওয়া গেছে? হ্যাঁ, তোমরা খুঁজতে থাকো, না হলে শনাক্ত করার সমস্যা হয়ে যাবে যে। মৃণালবাবু ফোন রেখে বললেন, আগে দেহের নিম্নাঙ্গের অংশটুকু পাওয়া গেছে, মানে উরুর উপর থেকে পেট অবধি। পেট থেকে ওপরের বাকি অংশ আমার লোকেরা খুঁজে বেড়াচ্ছে। চ্যাটার্জি বাবু গম্ভীর মুখে বললেন, বুঝলে হে মৃণাল, পরের মঙ্গলবার নাইট ডিউটি বাড়িয়ে দাও। মৃণালবাবু উঠতে যাবেন, হঠাৎ শিবানী প্রশ্ন করে বসল, আপনি তো অনেকদিন হলো বিপত্নিক। আপনার ছেলেও বোধহয় আপনার সঙ্গে থাকে না, সম্ভবত আইআইটি দিল্লি। মৃণালবাবু চমকে উঠে বললেন, হ্যাঁ, মানে আমার ছেলের বয়স যখন 5 বছর বয়স, তখনই আমার স্ত্রী মারা যান। ছেলে এখন আইআইটি দিল্লিতেই পড়ে, ফাইনাল ইয়ার ইলেকট্রিক্যাল। আমি একাই থাকি। যদি কিছু মনে না করেন, বলি কি, এখন কালার ব্লাইন্ডদের জন্য অনেক রকমই লেন্স বেরিয়েছে। চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন, আপনার অসুবিধে কিছুটা কমবে। মৃণালবাবু আরো ঘাবড়ে গিয়ে বললেন, হ্যাঁ, ছেলেও বলছিল বটে। দেখি কবে ডাক্তারের কাছে যাওয়া যায়। মৃণালবাবু আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। প্রদোষবাবু কিছুক্ষণ শিবানীর দিকে তাকিয়ে থেকে শেখরবাবুর দিকে অবাকভাবে চাইলেন। শেখরবাবু মুচকি হেসে শিবানীকে বললেন, দেখ, আমি জানতে চাই না তুই কিভাবে এসব বললি। জেঠুর স্বভাব দিন দিন তুইও পাচ্ছিস। এইসব না করাই কি ভালো নয়? প্রদোষ চ্যাটার্জি টেবিল চাপড়ে বললেন। বাট আই ওয়ান্ট টু নো। শিবানী বলল, তেমন রকেট সায়েন্স নয় স্যার। ওর মোবাইলের ব্যাক কভারটা একটা কাস্টমাইজ কভার, যার পিছনে একটি কম বয়সী ছেলের সঙ্গে ওর ছবি, সঙ্গে লেখা মাই সুপার ড্যাড। তাই বুঝলাম ছবিটি ওর ছেলের। কভারেরই একটা সাইডে একটা লোগো ছিল, রেন্ডেভাস। এটি হলো আইআইটি দিল্লির কালচারাল ফেস্টের নাম। বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে তাদের কালচারাল ফেস্টের সময় এরকম বিভিন্ন মার্চেন্ডাইজ দেওয়া হয়, যেমন কফি কাপ, টি শার্ট। ওদের হয়তো আগের বছর কাস্টমাইজ মোবাইল ব্যাক কভার দিয়েছিল, সেটি সে বাবাকে উপহার দিয়েছে। প্রদোষ চ্যাটার্জি বললেন, আর বিপত্নিক? আগে ওর মোবাইলের ওয়ালপেপারে দেখলাম মোটামুটি বছর 30-এর মহিলার ছবিতে একটি ফুলের হার লাগানো, মানে দেওয়ালে টাঙানো ছবিটির মোবাইল ক্যামেরায় ছবি তোলা আর কি। রিসেন্টলি ওই মহিলা মারা গিয়ে থাকলে মোবাইলেই তোলা বা কোনো না কোনো ডিজিটাল পিকচারেই ওয়ালপেপারে থাকতো। শুধু শুধু একটা দেওয়ালে টাঙানো ঝাপসা হয়ে আসা ছবির পিকচার তুলে মোবাইলের ওয়ালপেপার করতে হতো না। ভদ্রলোকের বয়স এখন প্রায় 50, তাই ওই মহিলার মৃণালবাবু স্ত্রী হওয়ার সম্ভাবনাই
বেশি। মায়ের ছবিও তো হতে পারতো। আগে তার সম্ভাবনা কম। বছর 30-এর মহিলার ছবিটি যদি ওর মায়ের হয়, সেক্ষেত্রে ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতো। ওর মায়ের 30 বছর বয়সে কালার ফটোগ্রাফ এদেশে সহজলভ্য ছিল না। প্রদোষবাবু ভ্যাবা চাকা খেয়ে নিজের মোবাইলটি টেবিল থেকে তুলে পকেটে ভরে নিলেন। আর কালার ব্লাইন্ডের ব্যাপারটা? উনি নিজেই বললেন, উনি একা থাকেন, সব কাজ উনি নিজেই করেন। ওর জামা, প্যান্ট, জুতো সব পরিপাটি। ভদ্রলোক ফিটফাট থাকতে ভালোবাসেন। সেখানে মফ কালার শার্টের একটি বোতামের সুতোর রং নীল। বোতামটি ছিঁড়ে যাওয়ায় ভদ্রলোক নিজেই সেলাই করেছেন। এরকম ফিটফাট একটি লোক এরকম ভুল তখনই করতে পারেন যখন তিনি দুটো রঙের পার্থক্য করতে পারেন না। মানে সহজ, উনি কালার ব্লাইন্ড। যেসব রঙের সঙ্গে লালের মিশ্রণ থাকে সেগুলি রেড কালার এলিমেন্ট ওর চোখ দেখতে পায় না। আর যদি কোনো দর্জি করে থাকতো? শিবানী হো হো করে হেসে বলল, তাহলে তার দোকান এতদিনে উঠে যেত। প্রদোষবাবু আর কোনো কথা না বলে উঠে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, দেখো, যদি মৃণালবাবুকে কোনো হেল্প করতে পারো। শিবানী উত্তর দিল, হ্যাঁ স্যার, নিশ্চয়ই চেষ্টা করব। আপনার স্ত্রী কি বাপের বাড়ি গেছেন নাকি অন্য কোথাও? প্রদোষবাবু পিছন ঘুরে একবার দেখেই গটগটিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। শেখরবাবু শিবানীর দিকে ফিরে বললেন, এবার এটা কিভাবে? এত বছর ধরে তো ওর সঙ্গে কাজ করছো, কখনো ইউনিফর্মে ময়লা দেখেছো? আর একই অফিসে কাজ করার সুবাদে মোটামুটি আমাদের জানা ও স্ত্রীরই সুচিবাই স্বভাবের কথা। কিন্তু আজকের ওর প্যান্টের পিছনে কালকের বৃষ্টির পরের হালকা কাদার ছিটেগুলো এখনো রয়ে গেছে। পরের দিন শুক্রবার শিবানী সন্ধেবেলা অফিস থেকে সোজা ফিরেই জেঠুর ঘরে ঢুকে গেল। দেখল জেঠু ল্যাপটপে বসে কিছু একটা করছে, আর ইন্দ্রাণী পাশের সোফাতে আধশোয়া হয়ে টক্সিকোলজির একটা বই পড়ছেন। শিবানী দুজনের দিকে একবার দেখে বলল, আমার কাছে একটা ইন্টারেস্টিং কেস আছে, তোমরা কি শুনবে? প্রখর রুদ্র কিছু না বলে একবার মুখ তুলে তাকালো। ইন্দ্রাণী বইয়ের থেকে মুখ না তুলেই জিজ্ঞাসা করল, বাবা কি জানে আজ তুই আবার নিজে ড্রাইভ করে ফিরেছিস? তোর কিন্তু এখনো লাইসেন্স হয়নি। বেশি ফ্যাচ ফ্যাচ করিস না, কদিনের মধ্যেই পেয়ে যাব। তোকে কে বললো আমি ড্রাইভ করে এসেছি? তোর ইউনিফর্ম, সবে গাড়ি থেকে নেমে এলি তো, তাই কাঁধের কাছে সিট বেল্টের দাগটা হালকা হলেও বোঝা যাচ্ছে। সে লোকে গাড়ির সামনে বসলেও সিট বেল্ট পরে। সেক্ষেত্রে সিট বেল্টের দাগ বাঁ কাঁধের ওপর থাকবে। ড্রাইভিং সিটে বসলে তবেই ডান কাঁধে ছাপ পড়বে। যাই হোক, তোর কেসটা বল। শিবানী আর বেশি কিছু কথা না বাড়িয়ে মৃণালবাবু যা যা বলেছিলেন সেসব বলতে শুরু করলো। জেঠুর টেবিলে সব রিপোর্ট সাজিয়ে দিল, আর ইন্দ্রাণী সোফাতে শুয়ে শুয়েই ভিকটিমদের পিকচার ল্যাপটপে সিডি ঢুকিয়ে দেখতে লাগলো। শিবানীর বলা শেষ হলে প্রখর রুদ্র পোস্টমর্টেম রিপোর্টটার দিকে চোখ রেখে বলল, ইন্টারেস্টিং। শিবানী ঝুঁকে পড়ে বলল, কি হলো? রিপোর্ট বলছে যে 3 জনের বডি পাওয়া গেছে, তাদের ভ্যাজাইনাতে পুরুষের প্রি ইজিকুলেশন বডি ফ্লুইড পাওয়া গেছে।
কিন্তু সিমেন্ট নয়। এমনকি ভিকটিমদের পিউবিক হেয়ারেও ইজাকুলেশন বডি ফ্লুইড আছে, কিন্তু সিমেনের কোনো ট্রেস মাত্র নেই। এমনকি সারা দেহের কোথাও সিমেনের সামান্য ট্রেস নেই। আজব তো। ইন্দ্রাণী ছবিগুলো জুম করে দেখতে দেখতে ধীরে ধীরে বলল, যেন সেক্স করতে করতে হঠাৎই মনে হলো, না আজ থাক, অনেক হয়েছে, আবার বাকিটা কাল হবে। আচ্ছা বানি, তুই তো বললি শার্প ছুরি ব্যবহার করা হয়েছে, তাই না? শিবানী বলল। হ্যাঁ, ফরেন্সিক তো তাই বলছে। জেঠুমনি বলল, চতুর্থ বডির সব পার্ট খুঁজে পাওয়া দরকার। তবে তুই বোধহয় ঠিক দিকেই এগোচ্ছিস। পরের খুনটা মঙ্গলবারেই হচ্ছে। ইন্দ্রাণী সোফাতে উঠে বসে সোজা হয়ে বলল, তোরা কি জানিস তোদের আততায়ী পার্কিনসনের মতো কোনো নার্ভের অসুখে ভুগছে? শিবানী ঝুঁকে পড়ে বলল, মানে? দেখ। ইন্দ্রাণী ছবিগুলোকে জুম করে দেহের কাটা অংশগুলোর ওপর রাখল। ধারালো ছুরিটা দিয়ে কাটা, তাই কাটা জায়গাগুলো শার্প। কোনো ঘষে ঘষে বল প্রয়োগ করে কাটার চিহ্ন নেই, কিন্তু কাটার লাইনটা মোটেই একই রেখায় নয়। কখনো কাটতে কাটতে ভিতরের দিকে চলে গেছে অনেকটা, আবার কখনো বাইরের দিকে। ছুরি ধারালো হলে সাধারণত এরকম তখনই হতে পারে যদি কাটার সময় তার হাত কাঁপতে থাকে। আর এরকম একজন ঠান্ডা মাথার খুনের হাত ভয়ে কাঁপবে না নিশ্চয়ই। এবার জেঠুমনি বলল, একবার পারলে মৃণাল বাবুকে ফোন করে বডির বাকি পার্টগুলো খুঁজে পেল কিনা জিজ্ঞাসা করত। আর কোনো ফিঙ্গারপ্রিন্ট, আর কোনো প্রত্যক্ষদর্শী। শিবানী ফোন করে কিছুক্ষণ কথা বলে জেঠুর দিকে ফিরে বলল, হ্যাঁ, বাকি বডি পার্টগুলো পেয়েছে, যথারীতি ছিন্নমস্তক ও দেহের ঊর্ধ্বাংশ, পেট থেকে গলা অবধি। আর প্রত্যক্ষদর্শী বলতে চতুর্থ দেহখণ্ডগুলি যার বাড়ি থেকে পাওয়া গেছে সেই নিহার চৌধুরী আর ওরই পাড়ার নাইট গার্ড। দুজনে প্রায় একই সময় দেখতে পান, একজন বাড়ি থেকে বের হই, অন্যজন রাস্তা থেকে। ফিঙ্গারপ্রিন্ট সহজ নয়, আমাদের স্কিনের ওপর লিভিং বডিতেই ফিঙ্গারপ্রিন্ট সাস্টেন করে 5 মিনিট, সেখানে মৃত শরীরে তো খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। ইন্দ্রাণী মাথা না তুলেই জবাব দিল, RTX। মানে? প্রখর রুদ্র উত্তর দিল, রুথেনিয়াম ট্রেটা অক্সাইড, হাইলি আনস্টেবল রিঅ্যাক্টিভ এজেন্ট উইথ অর্গানিক কম্পাউন্ডস। ঘামের অর্গানিক ইনসিলিবল কম্পাউন্ডের সঙ্গে বিক্রিয়া করে রুথেনিয়াম ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়, যা অনেক বেশি স্টেবল আর রং গাঢ় ছাই। মূলত মৃতদেহের উপর থেকে ফিঙ্গারপ্রিন্ট ডেভেলপ করতে কাজে লাগে। এবারে বডি পার্টস গুলোর লালবাজারে পাঠাতে হবে। আই অ্যাম শিওর কিছু না কিছু পাওয়া যাবে। এত নৃশংসভাবে মানুষগুলোকে কেটেছে,
কিছু না কিছু ফিঙ্গারপ্রিন্ট তো ভুলবশত হলেও থেকেই যাবে। শিবানী একবার ইন্দ্রাণীর দিকে অবাক দৃষ্টিতে তাকায়, তারপর মৃণাল বাবুকে ফোন করে। I want all the body parts at Lalbajar now. সোমবার সকালের ব্যস্ত অফিসের ফাঁকে জেঠুমণিকে শিবানীর ফোন। মৃণাল বাবু বেশ কাজের লোক আর অভিজ্ঞও বটে। কোনো ক্লু না পেয়ে এলোপাথারি সন্দেহজনক সবার ফিঙ্গারপ্রিন্টস নিয়েছেন ও জিজ্ঞাসাবাদ করেছে, সব আপডেট দিয়েছেন, সব ভিকটিমের ফোন কল লিস্ট বার করে আতি পাতি করে সব তোলপাড় করে ফেলেছেন। সবার মধ্যে একটি নম্বর কমন, নিহার চৌধুরী। আচ্ছা, স্ট্রেঞ্জ। ভদ্রলোক কি বলছেন? জেরার মুখে তিনি স্বীকার করেছেন একা থাকেন, তাই আর কি বিভিন্ন এসকর্ট সার্ভিসে তার চেনা জানা আছে। সেখান থেকেই তিনি মাঝে মাঝে এই সমস্ত মহিলাকে ফোন করে রাতে তার বাড়ি আসতে বলে থাকেন। দ্বিতীয় মহিলাটি তার অফিসের পরিচিত, নিজেই বাড়িতে ডেকেছিলেন। বুঝতেই পারছো ব্যাপারটা, কি জন্য আর নাই বা বললাম। ফিঙ্গারপ্রিন্ট কি বলছে? ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। উনি স্বীকার করেছেন ওই সবকটি মহিলার সঙ্গেই খুনের আগের রাতগুলিতে তিনি শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছেন। তাই ওদের দেহে নিহার চৌধুরীর ফিঙ্গারপ্রিন্টস থাকতেই পারে, অস্বাভাবিক কিছুই না। আর পি ইজাকুলেশন বডি ফ্লুইডের ব্যাপারটা? ওই আবার ডেড এন্ড। উনি নিজেই স্বীকার করেছেন ওদের সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছিলেন। কারোর সঙ্গে সেক্স করাটা তো আর অপরাধের মধ্যে পড়ে না। তার বেসিসে কি করে আমরা কাউকে খুনের কেস দিতে পারি? আমরা আমাদের মতো করে কড়া জেরা করে যাচ্ছি, কিন্তু উনি একই কথাই বলেছেন। তার মতে ওই মহিলারা তার বাড়ি থেকে বের হওয়ার পরই হয়তো কেউ তাদের টার্গেট করেছিল। ওর মতে কেউ ওকে ফাঁসাতে চেষ্টা করছে, তাই এসব। সন্দেহের তালিকায় কারোর নাম দিয়েছেন? বলেছেন অনিমেষ ঘোষ, পাড়ার ক্লাবের সেক্রেটারি। কয়েকবার নাকি নিহার বাবুকে শাসিয়েছে। ভদ্রপাড়ায় এসব করলে একদম শেষ করে দেবো বলে 1 মাস আগে নাকি একবার পাড়ার কিছু ছেলেকে নিয়ে অনিমেষ ঘোষ এসেছিলেন নিহার বাবুকে গণধোলাই দিতে। নিহার বাবু পুলিশের ডায়েরিও করেছিলেন। বারুইপুর থানার সে রিপোর্টের কপি মৃণাল বাবু ফ্যাক্সও করেছিলেন। নিহার বাবু মিথ্যে বলছেন না। খুনগুলো শুরু হয়েছে সপ্তাহ 3 আগে থেকেই। তাহলে এখন কি করবি ভাবছিস? জেরা চালিয়ে যাব। যদি শেষ পর্যন্ত কিছুই না পাই তাহলে আর কি করব? আপাতত ছেড়ে দেওয়া ছাড়া তো উপায় নেই। ঠিক আছে, যেটা ভালো বুঝিস তোরা। নতুন কিছু জানতে পারলে জানাস, আর আমি দেখি আমার মতো করে কিছু খুঁজে পাই কিনা। প্রখর রুদ্র ফোন রেখে ইন্দ্রাণীকে নিচে ডেকে আনলো। এই দুজনের ব্যাপারে একটু খোঁজ খবর করে আয়, নিহার চৌধুরী আর অনিমেষ ঘোষ। ইন্দ্রাণী বাড়ি থেকে বের হওয়ার আগে একবার শিবানীকে ফোন করে। আচ্ছা, গত বৃহস্পতিবার যখন মৃণাল বাবু লালবাজার এসেছিলেন তখন চতুর্থ ভিকটিমের ঠিক কি কি পাওয়া গিয়েছিল? ওপার থেকে শিবানীর উত্তর। কেন? 2 পা। লালবাজারেই তো ওর ফোন আসে যে উড়ু থেকে পেট পর্যন্ত অংশ তার লোকেরা খুঁজে পেয়েছে। 2 কাটা পায়ের
ছবি দেখেছিস তুই ভালো করে? হ্যাঁ, দুটো পা, কোথাও কিছু নেই, আর অনাবৃত, কোনো অলংকারও নেই। সেটাই ভাবছি। অথচ দুটো পা দেখেই মৃণালবাবু বলে দিলেন মহিলা মৃতদেহ, আর তখনও পোস্টমর্টম হয়নি। এমনি সময় হলে তাও হয়তো বিশ্বাস করা যেত, কিন্তু ওরকম একটা শখের মুহূর্তে কি আদৌ সম্ভব? যাই হোক, তুই রাখ, আমি দেখছি। দূর, সে হয়তো আগের 3 জন মহিলা ছিলেন তাই। ইন্দ্রাণী আর শিবানীর পুরো কথা না শুনেই ফোন কেটে দেয়। হ্যালো 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 শেখর, আমি দাদা কথা বলছি। ফোনের ওপার থেকে শেখর রুদ্র ফোন ধরেছেন। হ্যালো দাদা, বল রে। একটু লেট হচ্ছে ফিরতে, তুই চিন্তা করিস না, 1 ঘন্টার মধ্যে বের হচ্ছি। প্রখর রুদ্র উৎকণ্ঠা ভরা গলায় বলল, সেটা নয়, ইন্দ্রাণী সকালে বাড়ি থেকে বেরিয়েছিল, মাঝে দুপুরে একবার ফোন করেছিল, কিন্তু এখন তো রাত 8টা বাজতে যায়, ফিরল না, ফোনটাও সুইচ অফ বলছে। ও আচ্ছা, আরে আজকালকার মেয়ে আছে বন্ধুদের সঙ্গে, হয়তো ফোনের চার্জ নেই, আর ঘন্টাখানেক দেখি, এর মধ্যে না ফিরলে দেখছি। প্রখর রুদ্র ফোন রেখে শিবানীকে কল করলো। ইন্দ্রাণী এখনো বাড়ি ফেরেনি। সকালে তুই ফোন করার পর কটা কাজ দিয়ে বারুইপুরে পাঠিয়েছিলাম, এখন ফোনটা অফ। তোর বাবা ব্যাপারটা গুরুত্ব দিচ্ছে না, কিন্তু আমার ব্যাপারটা মোটেই ভালো লাগছে না। শিবানী আতকে উঠে জবাব দেয়, কি কি বলছো কি তুমি? তুমি ওকে একা একা এরকম পাঠিয়ে দিলে? আর ও কি পাগল? ঠিক আছে, তুমি ফোন রাখো, আমি দেখছি। শিবানী ফোন রেখেই কন্ট্রোল রুম ফোন করে। দাসবাবু, আমি একটি ফোন নাম্বার পাঠাচ্ছি, প্লিজ লাস্ট লোকেশন কোথায় তাড়াতাড়ি জানান। শিবানী বারুইপুরের দিকে গাড়ি ছোটায়। এখনো ইন্দ্রাণীর মাথাটা ঝিমঝিম করছে, চোখ ঝাপসা। শুধু সে দেখতে পারছে তার চারদিকে বৃত্তাকারে মোমবাতি জ্বলছে, সামনে ধূপ ধুনো গন্ধ কর্পূর ছড়ানো। মোমবাতির আলোবৃত্তের বাইরে একটি লোক আলখাল্লার মতো পোশাক পরে নিচু হয়ে একটা লাল মলাটের বই থেকে কিছু মন্ত্র বিড়বিড় করে পড়ে যাচ্ছে। না, আর মাঝে মাঝে উপরের দিকে দুহাত তুলে সামনের অগ্নিকুণ্ডে ঘি ঢেলে দিচ্ছে। অন্ধকারে লোকটির মুখ দেখা না গেলেও ইন্দ্রাণী জানে সেটা কি, তাই চিৎকার করে বলতে চাইলো, শয়তান, তোর খেলা শেষ, কিন্তু পারল না। এতক্ষণে ইন্দ্রাণী বুঝলো তার মুখে কাপড় গুজে দেওয়া হয়েছে। এবার একটা ভয়ের গাঢ় গন্ধ ইন্দ্রাণীর নাক দিয়ে ফুসফুসে ঢুকে এলোপাথারি চিৎকার করতে থাকলো, কিন্তু তার শব্দ শুধু ইন্দ্রাণী পাচ্ছে। কন্ট্রোল রুম থেকে শিবানীর ফোনে ফোন আসে। ইন্দ্রাণীর ফোন শেষ ধরা পড়েছে বারুইপুরে স্টেশন রোডের উপরে, তারপর আর পাওয়া যাচ্ছে না। শিবানী বুঝতে পারে না স্টেশন রোডের মতো এত বড় জায়গায় কোথায় ইন্দ্রাণীকে খুঁজবে। শিবানীর ফোনে হঠাৎ বিকাশের ফোন। কলেজে পড়তে বিকাশ, শিবানী, ইন্দ্রাণী
আসিফ ও মৌলিকের 5 জনের একটি গ্রুপ ছিল, যারা বিভিন্ন রহস্য সমাধান করে নিজেদের মধ্যে একটা সিক্রেট ফেসবুক গ্রুপ শেয়ার করত। এটা অনেকটা তাদের কাছে একটা গেমের মতো ছিল। কে কতটা কাউকে দেখেই তথ্য সংগ্রহ করে ফেলতে পারত তার খেলা। কিন্তু সেসব 5 বছর আগের কথা। তাই এই টেনশনের মুহূর্তে শিবানী ফোনটা কেটে দেয়। বিকাশ আবার ফোন করে। এবার শিবানী অনিচ্ছা সত্ত্বেও ধরার সঙ্গে সঙ্গে বিকাশ বলে ওঠে, ইন্দ্রাণী কোথায়? মানে তুই কিছু জানিস নাকি? ইন্দ্রাকে সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এই ভয়টাই করছিলাম। কলেজে থাকতেও টাকামুখো স্বভাবের ছিল, এখনো বদলালো না। আমাদের সিক্রেট ফেসবুক গ্রুপেও ও 6টার দিকে লাইভ এসেছিল, একটা লোকের সঙ্গে কথা বলছিল। মনে হচ্ছিল ও লুকিয়ে লোকটার জবানবন্দি রেকর্ড করছিল। আমি অফিস থেকে ফিরে জাস্ট দেখে হাড় হিম হয়ে গেল। তুইও তাড়াতাড়ি দেখ, কোনো বড় বিপদ হওয়ার আগেই ওকে খুঁজে বের কর। জায়গাটার 1 কিমি রেডিয়াসে একটি মন্দির আর একটি মসজিদ দুটোই আছে। ঈশার আজান আর মন্দিরের সন্ধ্যারতির ঘন্টার শব্দ দুটোই ভিডিওতে ভীষণ হালকা হলেও পাওয়া যাচ্ছিল। তোকে অনেক থ্যাঙ্কস রে, বাকিটা আমি দেখছি। শিবানী মৃণাল বাবুকে ফোন করে। প্লিজ তাড়াতাড়ি স্টেশন রোডে আসুন, আমার বোন ওই শয়তানটার খপ্পরে পড়েছে। আমি 10 মিনিটে বারুইপুর ঢুকছি। অন্ধকারে লোকটা মন্ত্র পড়া শেষ করে উঠে দাঁড়িয়ে বলে ওঠে, হে মা, আমায় শক্তি দে। নিজের কালো আলখাল্লাটা এক টানে খুলে দিয়ে নগ্ন শরীরে হাতে একটা লম্বা ধারালো ছুরি নিয়ে ইন্দ্রাণীর দিকে এগিয়ে আসতে থাকে। ইন্দ্রাণী ভয়ে গোঙাতে থাকে, ছটফটিয়ে ওঠে, কিন্তু তার হাত পা সব বাঁধা। লোকটা ইন্দ্রাণীর কানের কাছে এসে হিসে গলায় বলতে থাকে, তুমি অনেক জেনে গিয়েছিলে মামনি, তোমার মাধ্যমেই আমি এবার শক্তি পাবো। ধারালো ছুরির ফলা দিয়ে এক টানে ইন্দ্রাণীর সালোয়ার কেটে 2 টুকরো করে ফেলে লোকটি। অন্য হাত দিয়ে কর্পূর গন্ধক আর হলুদ মেশানো চূর্ণ ইন্দ্রাণীর উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গে ঘষে দিতে থাকে। কর্পূর আর গন্ধকের গাঢ় গন্ধে ইন্দ্রাণীর দম বন্ধ হয়ে যেতে থাকে। ভয়ে আর ঘৃণায় সে কোকিয়ে ওঠে। লোকটি এবার ইন্দ্রাণীর ঊর্ধ্বাঙ্গের অন্তর্বাসের স্ট্র্যাপের উপর ধারালো ছুরিটা রেখে কাটতে উদ্যত হয়। ইন্দ্রাণী ভয়ে ছটফটিয়ে চেঁচাতে চেষ্টা করে। লোকটা খিলখিলিয়ে হেসে ওঠে। ইন্দ্রাণীর ঘাড়ের কাছে লম্বা জিভ দিয়ে সাপের মতো চেটে দেয়। ইন্দ্রাণী নিজের হাত পাগুলো টেনে ছড়ানোর চেষ্টা করে। লোকটা স্ট্র্যাপের উপর ধীরে ধীরে ছুরিটা ঘষতে থাকে। ইন্দ্রাণীর চোখ জলে ঝাপসা হয়ে আসে। এক মুহূর্তে বাড়ির সবার কথা মনে হতে থাকে। তোমার খেলা শেষ শয়তান। এরপরেই গুড়ুম করে একটা গুলির আওয়াজ।
ইন্দ্রাণী চোখ খুলে তাকিয়ে দেখে শিবানী দরজা ভেঙে তার সামনে এসে দাঁড়িয়েছে। পিছনে উলঙ্গ দেহে লোকটা পড়ে আছে, কাঁধে গুলির ক্ষত থেকে রক্ত পড়ছে। শিবানী ছুটে এসে মেঝেতে পড়ে থাকা কালো আলখাল্লাটা নিয়ে ইন্দ্রাণীকে জড়িয়ে ধরে। মৃণাল বাবু ও তার কনস্টেবলরা ঘরে ঢুকে লোকটাকে পাকড়াও করে ফেলে। লোকটা রাগে ফুঁসতে থাকে। শিবানী ইন্দ্রাণীর বাঁধন খুলে দেয়। ইন্দ্রাণী শিবানীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। শিবানীর চোখেও জল চলে আসে, তাও সামলে নিয়ে বলে, গুড জব ইন্দ্রা, শয়তানটার ফাঁসি যাতে হয় আমি দেখব। এখন বাড়ি চল, সবাই চিন্তা করছে। ইন্দ্রাণী এবার কিছুটা ধাতস্থ হয়ে নিজের দিকে ইশারা করে বলে, কিন্তু এই অবস্থায় গেলে বাবা আমাকে মেরেই ফেলবে আর জেঠুকেই এসবের জন্য দায়ী করবে। ওকে, দাঁড়া, আমি দেখছি। শিবানী বাইরে থেকে মৃণাল বাবুকে ডেকে পাঠায়। মৃণাল বাবু, বলছি আপনি তো একাই থাকেন, আপনার বাড়ির বাথরুমটা যদি একটু ব্যবহার করা যেত, মানে ইন্দ্রার যা অবস্থা। আরে নিশ্চয়ই, এতে বলার কি আছে, আসুন। আর আমি একটা কনস্টেবলকে পাঠিয়ে এখুনি পাশের কোনো দোকান থেকে ওর একটা পোশাকের ব্যবস্থা করে দিচ্ছি। থ্যাংক ইউ মৃণাল বাবু। আর একটা অনুরোধ, আপনারা ভিডিও এভিডেন্স তো পেয়েই গেছেন, আততায়ী জবানবন্দি। আমার মনে হয় কোর্টে আপনাদের শাস্তি নিশ্চিত করতে আর কোনো অসুবিধে হবে না। শুধু একটা অনুরোধ, বোনের এই ব্যাপারটা যদি লালবাজার পর্যন্ত না পৌঁছায় তাহলে কৃতজ্ঞ থাকব। ওকে, তাই হবে। শিবানী, তোমরা দুই বোন খুবই সাহসী, তোমরা সুস্থ থেকো। রাত 10:30। শিবানী সাদা স্করপিওটায় দুই বোন সামনে উঠে পড়ে। মৃণাল বাবুর বাড়ির থেকে ভালো করে স্নান করে নতুন পোশাক পরে ইন্দ্রাণী গাড়ির সামনে ভয়ে কুকড়ে বসে রয়েছে। শিবানী চুপচাপ স্টিয়ারিং হাতে বাড়ির দিকে গাড়ি ছোটায়। ইন্দ্রাণী অস্ফুট স্বরে বলে ওঠে, বিনা লাইসেন্সে গাড়ি চালালে বাবা বকবে। শিবানী কিছু না বলে পকেট থেকে তার সদ্য পাওয়া লাইসেন্সটা ইন্দ্রাণীর দিকে এগিয়ে দিয়ে বলে, আর আপনি বিনা লাইসেন্সে যেটি করলেন সেটা নিয়ে কিছু বলবেন নাকি? পারফেক্ট ক্রাইম ছিল। লোকটার নিজের জবানবন্দি ছাড়া কোনো প্রমাণই লোকটার বিরুদ্ধে কোর্টে ওর অপরাধ প্রমাণ করতে পারত না, ছাড়া পেয়েই যেত। তোদের এত চেষ্টাতেও মুখ খুলেছিল কি? তাই ওকে ধরতে কাউকে না কাউকে টোপ হতেই হতো। তা বলে নিজেকে তুই কি পাগল? না, আসলে অসতর্ক হয়ে পড়েছিলাম। এসেছিলাম শুধু জিজ্ঞাসাবাদটুকুই করতে, কিন্তু সেটাই যে জবানবন্দি হয়ে যাবে বুঝতে পারিনি। যখন বুঝলাম তখন বিপদ বুঝেই আমাদের পুরনো গ্রুপে ফেসবুক লাইভ চালিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম তুই নিশ্চয়ই ভিডিওটা দেখেই অফিস থেকে বেরিয়ে পড়বি। শিবানী ইন্দ্রাণীর হাতটা চেপে ধরে। সরি রে, এতটাই বিজি ছিলাম যে ফেসবুক দেখা হয়নি। সত্যি গুড জব। তোকে চিন্তা করতে হবে না, বাড়িতে সামলে নিয়েছি। বলেছি তুই শপিং এ গিয়েছিলি, ফোনে চার্জ ছিল না। তুই তোর বন্ধুর ফোন থেকে আমায় ফোন করেছিলি,
আমরা একসঙ্গেই ফিরছি। হুম, থ্যাংক ইউ। ভিডিওটা কি তুই পুরোটা দেখেছিলি? না রে, পুরোটা দেখার মতো তখন সময় ছিল না। ইন্দ্রাণী আর কিছু না বলে শিবানীর ফোনটা খুলে ফেসবুক গ্রুপ থেকে ভিডিওটা চালিয়ে গাড়ির সামনে রাখে। ভিডিওটা চলতে থাকে। লুকিয়ে হাতে ধরা ফোন ক্যামেরার ওপারের মুখটি শিবানীর চেনা, নিহার চৌধুরী। ভিডিও কথোপকথন শুনতে শুনতে শিবানী গাড়ি চালাতে থাকে। ভিডিওর এপারের মহিলা কণ্ঠের প্রথম প্রশ্ন, আপনাকে আবার করে এসে এসব প্রশ্ন করার জন্য খুব দুঃখিত, কিন্তু আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। আমার ক্লায়েন্ট গত সপ্তাহে খুন হয়েছেন। পুলিশের সন্দেহ আপনার দিকে, তাই কিছু প্রশ্ন করতে চাই। নিহার চৌধুরী শান্ত চোখে বলেন, করুন। আপনার জেনোফোবিয়া আছে তো? নিহার চৌধুরী একটু থতমত খেয়ে বললেন, না না না, আপনাকে কে বলল? মিথ্যে বলে লাভ নেই। আপনি 3 মাস যে মনোবিদের কাছে সেশনের জন্য যেতেন তার সব রিপোর্ট আছে। সেই ডাক্তারও বলেছেন জেনোফোবিয়ার কারণে আপনি মানসিকভাবে ভেঙে পড়ছিলেন। একই কারণে আপনার বিয়ে টেকেনি। চিকিৎসাটা বন্ধ না করলেই পারতেন। সেসব আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি না না গলালেই ভালো লাগবে। কোন বেশ্যাটা আপনার ক্লায়েন্ট? সেটা বলতে আমি বাধ্য নই। তাহলে আমিও আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। সেক্ষেত্রে আমার সমস্ত প্রমাণ পুলিশকেই দিয়ে দিতে বাধ্য হব। তারা তাদের মতো করেই বাকি কথা আপনার থেকে জেনে নেবে। সেটা বোধহয় খুব একটা সুখকর হবে না। এমনিতেই পুলিশ আপনাকে সন্দেহ করছে। তারপর আমার সংগ্রহ করা প্রমাণগুলি পেলে বোধহয় ব্যাপারটা শুধুমাত্র জিজ্ঞাসাবাদে সীমাবদ্ধ থাকবে না। কি প্রমাণ একটু শুনি। আজ সকালে মৃণাল বাবুকে জিজ্ঞাসা করি, গত বৃহস্পতিবার সকালে আপনার এখান থেকে শুধু 2টি পা দেখেই কি করে নিশ্চিত হলেন ওটা কোনো মহিলার? পায়ে কোনো গয়না নেই, নেল পালিশ নেই। অনেক ভেবে বললেন কনস্টেবল সুদীপ তাই বলেছিল। আমি সুদীপকেও একই প্রশ্ন জিজ্ঞাসা করি। তার উত্তর ছিল ফোনে আপনি তাকে বলেছিলেন। এবার আপনি বলবেন কি আপনি কি করে জানলেন? নিহার বাবুকে একটু অপ্রস্তুত দেখায়। না, মানে মহিলাই হবে। ইন্দ্রাণীর কণ্ঠ আবার শোনা যায়। আমি বলি, আপনি এই 4 জনকে খুন করলেন। প্রথম 3টে ঠিকই ছিল। চতুর্থ খুনটা করে ভোরে বাড়ি থেকে বের হওয়ার সময় বাঁধল বিপত্তি। পাড়া 3-4টি কুকুর আপনাকে ঘিরে ধরে এমন শোরগোল বাঁধালো যে নাইট গার্ড ছুটে এলো। আমার কষ্ট কল্পনা নয়, ওই গার্ডটি নিজেই বলেছে। এক ঝাঁক কুকুরের ডাক শুনেই সে আপনার বাড়ির দিকে ছুটে এসেছিল। অবস্থা বেগতিক বুঝে আপনি নিজেই পুলিশে ফোন করলেন। কিন্তু এটা যেহেতু আপনার প্ল্যানে ছিল না, তাই উত্তেজনায় একটা ভুল করে বসলেন। ওটা না হলে বোধহয় আমিও এতটা শিওর হতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ, সবই ঠিক, কিন্তু কোর্টে প্রমাণ করবে কিভাবে? কেউ আমাকে মারতে দেখেনি, আর আমি নিজেই স্বীকার করেছি ওই মহিলাদের সঙ্গে আমার শারীরিক সম্পর্ক ছিল। তাই ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে বডি ফ্লুইড কোনো কিছুই আর ভ্যালিড থাকে না। কিন্তু
বোধহয় এখনো কেউ একটা জিনিস খেয়াল করেনি, তাই আপনাকে ধরতে পারেনি। কি? ওই যে আপনার জেনোফোবিয়া, যে কারণে আপনি একটিও শারীরিক সম্পর্ক সম্পূর্ণ করতে পারেননি, যে কারণে ওই মহিলাদের ভ্যাজাইনাতে শুধু আপনার প্রি ইজাকুলেশন ফ্লুইডই পাওয়া গেছে, কিন্তু সিমেন্ট না। আর আপনার হাতের কম্পন, প্রথমে ভেবেছিলাম পার্কিনসন ডিজিজ, তবে আপনাকে এখন দেখে বুঝছি আপনারটা পার্কিনসন নয়। আপনি উত্তেজিত হয়ে পড়লে তবেই আপনার হাত কাঁপতে থাকে। আমি যখন এসেছিলাম আপনি স্বাভাবিক ছিলেন, এখন আপনার হাতে কম্পন শুরু হয়েছে, রেয়ার নার্ভ ডিসঅর্ডার। তবে আপনার ফোন কলটা সত্যি মাস্টার স্ট্রোক ছিল। নিজের ফোন থেকে সবাইকে ফোন করেছিলেন এবং সেটা স্বীকারও করে নিলেন, যেন আর 5টা লোকের মতোই শারীরিক খিদে মেটাতেই ফোন করেছিলেন। পারফেক্ট, প্রমাণ থেকেও নেই। নিহার চৌধুরী হেসে উঠলেন। ওই আইডিয়াটার জন্যই যে 50,000 টাকা খরচ করেছি। মানে? তারাপীঠের শ্মশানের তান্ত্রিক বাবা বলেছিলেন আমার জেনোফোবিয়ার একমাত্র উপায় হলো সেক্সুয়ালি যারা খুব অ্যাক্টিভ তাদের সঙ্গে কোনো প্রোটেকশন ছাড়াই শারীরিক সম্পর্ক গড়ে তোলা, তারপর তাদের বিধিমতে বলি চড়ানো। শারীরিকভাবে ঘনিষ্ঠ হলে আমার সিমেন মহিলা শরীরে থাকবে। আমি বুঝেই গিয়েছিলাম, শুধু বুঝছিলাম না কি করে পুলিশকে ধোকা দেওয়া যাবে। না হলে আজ না হোক কাল পুলিশ আমার কাছে পৌঁছবেই। তখনই একদিন পেপারে বিজ্ঞাপন দেখলাম, ডার্ক হর্স কনসালটেন্ট ক্রিমিনাল, যে কোনো অপরাধকে পারফেক্ট ক্রাইমে রূপ দিতে সিদ্ধহস্ত, চট জলদি সমাধান। আপনার পরিচয় থাকবে গোপন, সঙ্গে একটি মেল আইডি, আর সমস্যা মেল করলাম, 2 দিনের মধ্যেই সমাধান এলো, সঙ্গে 50,000-এর রফা হলো। ইন্দ্রাণীর কেমন যেন জড়ানো কণ্ঠস্বর ক্যামেরার পিছন থেকে শোনা গেল। আর কতজনকে খুন করবেন আপনি? আপনার দেহখণ্ডের সংখ্যা তো ফিবোনাচি সিরিজে বাড়ছে। ওসব ফিনোচি ফিচি বুঝি না। গুরুদেব বলেছিলেন প্রথমটা 1 খণ্ড, পরেরটা 2, তারপর 3, তারপর 5, তারপর 8। কটা খুন করতে হবে জানি না। গুরুদেব বলেছেন যতদিন না আমি শক্তি পাবো ততদিন। তুমি কি জানো মামনি, আমি এত কিছু তোমায় কেন বলছি? ইন্দ্রাণীর জড়ানো গলা শোনা যায়। কেন? গুরুদেব বলেছিলেন যখনই এই দেহখণ্ডের সিরিজে কোনো জোর সংখ্যা আসবে তখন আমাকে একটি কুমারী মেয়ে বলি দিতে হবে। আর আজ রাতে তোমার বলি চড়াবো মামনি। তুমি আসতেই যে জলটা খেয়েছো ওটায় ঘুমে ওষুধ ছিল। আজ তোমার শেষ দিন। ফোনটা ইন্দ্রাণীর হাত আলগা হয়ে মেঝেতে পড়ে যায়। নিহার বাবু উঠে এসে ফোনটা তুলে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলেন। রুদ্র পরিবারের রাতের খাওয়ার টেবিলে যথারীতি সবাই একসঙ্গে খেতে বসে। শিবানী এ কথা সে কথা করে ইন্দ্রাণীকে স্বাভাবিক রাখার চেষ্টা করে,
বাবা মা কিংবা জেঠু জেনে গেলে ইন্দ্রাণীকে অনেক বকা শুনতে হবে, আর বাবা জেঠুর উপরেও রাগারাগি করবে। তার এই ব্যাপারটা কারো না জানাই ভালো। ইন্দ্রাণী চুপচাপ খেতে থাকে। হঠাৎই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে। ফোনটা অন করতেই দেখে ওয়ান মেসেজ ফ্রম জেঠুমণি। ইন্দ্রাণী প্রখর রুদ্রর দিকে তাকাতেই তিনি নিজের মোবাইলটা প্লেটের পাশে রেখে ইন্দ্রাণীকে মেসেজটা দেখার ইশারা করলেন। ইন্দ্রাণী খুলে দেখল। গুড জব, ওয়েল ডান, প্রাউড অফ ইউ, কিন্তু পরের বার থেকে সাবধান হতে হবে। সববার দৈবত শিবানী যাবে না। তোর নখের নিচের হলুদের কণাগুলো রয়ে গেছে, আর গায়ের কর্পূর আর গন্ধকের গন্ধটা এখনো হালকা হলেও আছে। বি কেয়ারফুল। ইন্দ্রাণী রিপ্লাই দিল, শিবানী দৈবাত যায়নি, ওর জন্য ট্রেস ছেড়ে দিয়েছিলাম, ওই দেখতে দেরি করেছে। পিছন থেকে মা কুন্তলা দেবী চেঁচিয়ে উঠলেন, সারাক্ষণ শুধু ফোন আর ফোন, খাওয়ার সময়টা একটু বাদ দে না। ইন্দ্রাণী আর কিছু না বলে চুপচাপ খেতে থাকে। শুনছিলেন প্রখর রুদ্র সিরিজের চতুর্থ গল্প ছিন্ন ভিন্ন ছিন্ন মস্তা। আমাদের প্রয়াস ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক রাত 8টায় নতুন গল্পের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।